গহীন অরণ্যের বুক চিরে আরবান আয়াতকে পাঁজাকোলা করে নিয়ে এসে গাড়ির সামনে দাঁড় করালো। গাড়ির হেডলাইটের প্রখর সাদা আলোয় অন্ধকার জায়গাটা মুহূর্তেই আলোকিত হয়ে উঠল। আরবান খুব সাবধানে আয়াতকে গাড়ির সামনের সিটে বসিয়ে দিয়ে তার পা দুটো বাইরের দিকে ঝুলিয়ে দিল। এরপর গাড়ির ভেতর থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে এনে ঠিক আয়াতের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল সে। আয়াত নিষ্পলক চোখে আরবানের দিকে তাকিয়ে আছে। এই মানুষটার প্রতিটি ভাঁজে আজ এক রহস্যময় শীতলতা। আরবান আয়াতের ক্ষতবিক্ষত পায়ের দিকে তাকিয়ে খুব নিরাসক্ত গলায় বলল, আমি ভেবেছিলাম তুমি বাংলাদেশে যাওয়ার জন্য হয়তো শাহরিয়ারের সাথে স্বেচ্ছায় চলে যাবে, কারণ তোমার কাছে তো আমিই সবচেয়ে বড় ভিলেন, তাই না? কিন্তু তুমি তো দেখছি বড্ড ভীতু। তাকে দেখেই যান হাতে নিয়ে উল্টো দিকে দৌড় দিলে। কথাটা বলে আরবান আয়াতের মুখের দিকে তাকালো। আয়াতের চোখ দুটো অভিমানে ছলছল করছে। আরবানের চোয়াল শক্ত, কিন্তু চোখের কোণে এক অদ্ভুত দহন। আরবান তুলা দিয়ে আয়াতের পায়ের রক্ত পরিষ্কার করতে করতে বলল, মনের মধ্যে যা আছে বলে দিতে পারো আয়াত। এভাবে বোবা হয়ে থাকাটা তোমার সাজে না। আয়াত এক ঢোক গিলে অস্ফুট স্বরে বলল, একজন হিংস্র পুরুষ আপনার স্ত্রীর পিছু নিয়েছিল। আপনি সেটা নিজের চোখে দেখলেন। তারপরও আপনি কিছুই করলেন না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। আপনি কি এতটাই নির্দয়? আরবান ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল, আমি আসার পূর্বেই তুমি জঙ্গলে ঢুকে পড়েছিলে। তোমার সেই সো কল্ড স্টকার আমার গাড়ি দেখেই ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিল। যারা কাপুরুষের মতো লুকিয়ে আক্রমণ করতে চায় তাদের আমি অন্তত সামনাসামনি আপ্যায়ন করি না। তবে তুমি যে এমন বোকামি করবে তা ভাবিনি। কথাটা বলার মাঝেই আরবান আয়াতের পায়ে বিঁধে থাকা কাঁটাটা এক হ্যাচকায় টেনে বের করলো। যন্ত্রণায় আয়াত আহ করে চিৎকার দিয়ে আরবানের চুল খামচে ধরল। তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। অভিমানে বুক ফেটে যাচ্ছিল তার। সে ধরা গলায় বলল, হ্যাঁ, আমি তো বোকাই। তাহলে কেন আসলেন আমাকে বাঁচাতে? আমি আপনার কেই বা হই? আমাকে কেউ মেরে ফেললেও তো আপনার কিছু যায় আসে না। আরবানের হাত মুহূর্তেই স্থির হয়ে গেল। তার চোখ দুটো মুহূর্তেই হিংস্র জানোয়ারের মতো লাল হয়ে উঠল। মুখ তুলে একদম আয়াতের চোখের গভীরে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে বলল, তোমাকে কেউ ছোঁয়ার সাহস দেখালে তাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারব। মনে রেখো আয়াত, তুমি কেবলই আমার। বলেই সে ব্যান্ডেজটা এত জোরে গিঁট দিল যে আয়াত ব্যথায় চোখ কুঁচকিয়ে আরবানের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। আরবান তার হাতটা আলতো করে ছাড়িয়ে দিয়ে তাকে সিটের ভিতরে সরিয়ে দিল। তারপর নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আয়াত স্তব্ধ হয়ে বসে রইল। আর আরবান বড্ড অপরিচিত, বড্ড রহস্যময়। তার এত রূপ কেন? কখনো প্রেমিক, আবার কখনো খুনে মেজাজের পাষাণ। এর মধ্যে কোনটা আসল আরবান? গাড়ি চলতে শুরু করলে আরবান গুমোট স্বরে জিজ্ঞেস করলো, পার্টি থেকে বের হয়ে শাহরিয়ারের পিছু নিয়েছিল বলেই কি এত দূরে এসেছো? আয়াত জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সেখান থেকে বের হওয়ার পর আরো ৫ জন লোক আমার পিছু নিয়েছিল। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমি ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে পথ হারিয়ে শাহরিয়ারের সামনে পড়ি। আরবান আর কোনো প্রশ্ন করল না। সে ফোন বের করে কিছু একটা টাইপ করলো। কিন্তু সিগন্যাল নেই দেখে বিরক্তিতে ফোনটা ড্যাশবোর্ডে ছুঁড়ে মারল। আসার আর জায়গা পেলে না। এমন জায়গায় আসলে যেখানে ফোনের নেটওয়ার্ক পর্যন্ত নেই। হঠাৎ গাড়িটা এক তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আরবান বিড়বিড় করে একগাদা গালি দিয়ে গাড়ি থেকে নামলো। টায়ার পাংচার হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে সে আয়াতের দিকে তাকিয়ে বলল, আমি একটু আসছি, দেখি আশেপাশে কাউকে পাওয়া যায় কিনা। আয়াত আঁতকে উঠে আরবানের হাত চেপে ধরল। আমাকে এভাবে একা ফেলে যাবেন না প্লিজ, আমার খুব ভয় করছে। আরবান একবার তৃষ্ণার্ত দৃষ্টিতে আয়াতের ভীত মুখটার দিকে তাকালো। তার চোখের কাঠিন্য কিছুটা নরম হলো। সেই মায়াবী চোখের চাহনিতে আয়াত মুহূর্তেই কুপোকাত। আরবান কোনো কথা না বলে নিচু হয়ে আয়াতকে পাঁজা কোলা করে তুলে নিল। আয়াতের হাতে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দিয়ে বলল,
আলোটা সামনে ধরো। আয়াত আবেশে আরবানের গলা জড়িয়ে ধরলো। তার পুরো মনোযোগ তখন আরবানের উপর। সে এতটাই আরবানের মুখের দিকে তাকিয়ে বিভোর হয়েছিল যে ফ্ল্যাশ লাইটটা রাস্তার বদলে আরবানের মুখের ওপর ধরে রেখেছে। আরবান বাঁকা হেসে বলল, মিসেস আরবান, আপনার হাজবেন্ড কোথাও যাচ্ছে না। তাকে পরে দেখলেও চলবে। আপাতত আলোটা সামনে ধরুন যাতে আমি রাস্তাটা দেখতে পাই। আয়াত অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে আলোটা অন্যদিকে ঘোরালো। কিছু দূর যেতেই রাস্তার পাশে বিশাল এক অজগর সাপ দেখে আয়াত গগনবিদারী চিৎকার দিয়ে আরবানের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দিল। আরবান, সাপ! ও আমাদের খেয়ে ফেলবে। প্লিজ পালান এখান থেকে। আরবান দীর্ঘশ্বাস ফেলে বলল, বোকা মেয়ে, গলাটা ছাড়ো। সাপ মারার আগে তুমিই তো আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলবে। আয়াত গলার বাঁধন সামান্য ঢিলে করলেও মুখ তুলল না। ফিসফিস করে বলল, প্লিজ চলুন না এখান থেকে। না হয় আমাকে নিচে নামিয়ে দিন, আমি দৌড় দেব। আরবান বিড়বিড় করে বলল, স্বার্থপর মেয়ে বলেও মুখে বলল, তুমি বড্ড জ্বালাচ্ছ আয়াত। ও ওর মতো চলে যাচ্ছে, আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। সারা রাত আমরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবো না। আয়াতের ভয় তবুও কমল না। সে কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনি কি কোনো কিছুতেই ভয় পান না? না, আরবান সংক্ষিপ্ত উত্তর দিল। আয়াত আরবানের কাঁধে মাথা রেখে আবারও তার তীক্ষ্ণ নাক আর চোয়ালের দিকে তাকালো। ঠিক তখনই একটা ছোট্ট পরিত্যক্ত কাঠের বাড়ি নজরে পড়লে আরবান সেদিকেই পা বাড়ালো। আরবান আয়াতকে ইশারা করতেই সে কাঠের দরজায় নক করলো। কিছুক্ষণ পর ভেতর থেকে এক বৃদ্ধা নারী বেরিয়ে এলেন। আরবান তার কাছে নিজেদের পরিস্থিতির কথা খুলে বললে তিনি জানালেন, এই তল্লাটে নেটওয়ার্ক পাওয়া দুষ্কর। নিকটস্থ লোকালয়ে যেতেও অন্তত 30 মিনিট সময় লাগবে। কিন্তু এত রাতে এই জঙ্গলের রাস্তায় আয়াতকে নিয়ে যাওয়ার ঝুঁকি আরবান নিতে চাইল না। বৃদ্ধার প্রস্তাবে তারা সেই বাড়িতেই রাতটুকু কাটাতে রাজি হয়ে গেল। বৃদ্ধা তাদের ছোট্ট একটা ছিমছাম রুমে নিয়ে গেলেন। রুমটিতে একটি মাত্র সিঙ্গেল বেড। আয়াতের অন্তরাত্মা শুকিয়ে গেল। আরবানের সাথে এক ঘরে এক বিছানায়। সেদিন জ্বরের করে ওসব খেয়াল ছিল না, কিন্তু আজ তো সে পূর্ণ সজ্ঞানে। এইটুকু বিছানায় দুজন শোয়া কি আদৌ সম্ভব? তার ভাবনার মাঝেই বৃদ্ধা নারীটি আয়াতের দিকে তাকিয়ে মিটমিট করে হেসে বললেন, ইয়োর বয়ফ্রেন্ড ইজ টু মাচ হ্যান্ডসাম। আয়াত কিছুটা লজ্জা পেল, তবে মৃদু হেসে গর্বের সাথে জবাব দিল, হি ইজ মাই হাজবেন্ড। নারীটি মাথা নেড়ে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। আরবান কোথায় যেন গেল। বেশ কিছুক্ষণ হয়ে গেছে সে ঘরে নেই। আয়াত বিছানার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে যখন গভীর ভাবনায় মগ্ন, ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? আয়াত চমকে উঠে পিছনে ফিরতে গিয়ে আরবানের শক্ত শরীরের সাথে ধাক্কা খেলো। টাল সামলাতে না পেরে সে বিছানায় ধপ করে বসে পড়ল। আরবান সেই সুযোগে আয়াতের দুই হাত বিছানায় আটকে ওর ওপর ঝুঁকে এলো। আয়াত ছটপট করে বলে উঠল, কি করছেন? ছাড়ুন। সবসময় অসভ্যদের মতো আচরণ কেন করেন? আরবান আয়াতের চোখের গভীরে দৃষ্টি নিবদ্ধ করে বলল, তখন তো অন্ধকারে খুব স্বামীকে দেখা হচ্ছিল, এখন তো আলো আছে, আমি আছি। লুক অ্যাট মি আয়াত। আয়াত চোখ খিচিয়ে বন্ধ করে তাকে ঠেলতে লাগলো। আরবান তার উত্তপ্ত আঙুলগুলো আয়াতের গলার ভাঁজে স্লাইড করতে করতে ফিসফিস করে বলল, আই এম অবসেশন টু ইয়োর নেক। ইয়োর নেক হ্যাজ মি কমপ্লিটলি এনচান্টেড। আয়াত বলেই সে আয়াতের গলার নরম বাঁকে মুখ ডুবিয়ে দিল। আয়াত থমকে গেল। আরবানের ছোট্ট ছোট্ট উষ্ণ চুমুর ছোঁয়ায় তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আয়াতের এমন আড়ষ্টতা দেখে আরবান মুখ তুলে তাকালো। দেখলো আয়াতের চোখ বন্ধ, কিন্তু চোখের কোণ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। তার বুকটা ধড়ফড় করে কাঁপছে। আরবান গম্ভীর স্বরে বলল, এত সহজে এই ছোঁয়াকে একসেপ্ট করে নিলে নাকি মিসেস? উথাল পাতাল বুক নিয়ে আয়াত কোনো মতে বলল, দেখতে চাইছি আপনি ঠিক কত দূর পর্যন্ত যেতে পারেন। আরবান তার কথায় শব্দ করে হাসলো। আয়াতের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে সে পাশে ধপ করে শুয়ে পড়ল। আয়াত আরবানের মুখের দিকে তাকিয়ে রইল। আরবান সিলিংয়ের দিকে তাকিয়ে বলল,
যেতে তো আমি অনেক দূর পারি আয়াত, তবে তবে বিনা অনুমতিতে সীমানা অতিক্রম করা আমি পছন্দ করি না। কথাটা বলে আরবান উঠে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। কিছুক্ষণ পর সে কিছু খাবার আর দুটো ওষুধ নিয়ে ঘরে ঢুকলো। আয়াতের দিকে খাবার এগিয়ে দিয়ে বলল, খাবারটা খেয়ে ওই ঔষধ দুটো খেয়ে নাও। এই অবস্থায় তোমার আবার জ্বর উঠলে আমার কি হাল হবে বুঝতে পারছো নিশ্চয়ই। পার্টিতে তোমার শরীর গরম দেখেছিলাম, আমি আর রিস্ক নেব না। আরবান নিজেই খাবার তুলে আয়াতের মুখে ধরলো। আয়াত একের পর এক চমক পেয়েই যাচ্ছে, তার চোখ দুটো কেন যেন ছলছল করে উঠল। আজীবন অবহেলার পর এইটুকু আদর যেন তার সহ্য হচ্ছে না। কোনো বাক্য ব্যয় না করে সে আবার খেয়ে ঔষধ খেয়ে নিল। সব ঠিকঠাক চললেও শোয়ার সময় বিপত্তিটা আবার শুরু হলো। আরবান চোখ কুঁচকে বলল, ভদ্রমহিলা তোমাকে যে ঢিলাঢালা পোশাকটা দিয়েছেন সেটা পরে নাও। আমার পাশে শাড়ি পরে ঘুমানো যাবে না। আয়াত ভ্রু কুঁচকে বলল, কেন, আমার শাড়ি কি আপনাকে চুলকাচ্ছে? আরবান বাঁকা হেসে বলল, প্রচুর চুলকায়, মনে হয় শাড়ির পেঁয়াজগুলো নিজের হাতে খুলে ফেলি। আয়াতের চোখ বড় বড় হয়ে গেল। সে তোতলামি করে বলল, আপনার সাথে এক বিছানায় আমি শোবো এটা ভাবলেন কি করে? আমি নিচে ঘুমাবো। আয়াত বালিশ নিয়ে নিচে শুতে গেলে আরবান আফসোসের সুরে বলল, শো। আমার কি, এটা অস্ট্রেলিয়ার জঙ্গলের ভাঙাচোরা বাড়ি। এখানে পোকামাকড়, জিন ভূত আর মাঝে মাঝে অ্যানাকোন্ডাও আসে। ওরা মানুষকে খেয়ে ফেলে আবার চলে যায়। আর ওদের তো জেলের ভয় নেই। আয়াত ভ্রু কুঁচকে বলল, আমাকে কি খুব বোকা মনে হয় আপনার? আপনি আবোল তাবোল গল্প বলবেন আর আমি বিশ্বাস করব? ঘরের মধ্যে সাপ আসবে কিভাবে? তুমি কেন বোকা হবে? বোকা তো হলো সাপ। ওই দেখো জানালাটা ভাঙা, ওরা এখান দিয়েই যাতায়াত করে। আরবান হাত দিয়ে ইশারা করলো। আয়াত জানলা দিয়ে তাকিয়ে দেখলো সত্যিই কাঁচ ভাঙা। ভয়ের এক শীতল স্রোত তার পিঠ দিয়ে বয়ে গেল। ভয় বাড়লেও সে মুখ শক্ত করে বলল, যদি অ্যানাকন্ডা আসেও আপনি কি আমাকে বাঁচাবেন না? আরবান ঠোঁট চেপে হাসি আটকে বলল, পাগল হয়েছো? তোমাকে বাঁচাতে গেলেও তো আমাকেও খেয়ে ফেলবে। ওদের হজম করতে সময় লাগে, তার মানে পেটের ভেতর গিয়ে আমাকে জীবিত থাকতে হবে। জাস্ট ইমাজিন করো, ওর পেটের ভেতরে আমি আর তুমি একসাথে বমি আর পিত্তরসের মধ্যে ভাসছি। আয়াত শিউরে উঠে বলল, ছি, চুপ করুন আপনি। আপনার মুখ থেকে কি সবসময় ডাস্টবিনের মতো জঘন্য ভাষা বের হয়? আরবান ফিসফিস করে বলল, না দেখে জানলে কিভাবে? চাইলে একটা লম্বা চুমু দিয়ে পরখ করে দেখতে পারো, ডাস্টবিন নাকি সুগন্ধি বাগান। আয়াত রাগে কটকট করে নিচে শুয়ে পড়ল। আরবানও ঠোঁট কামড়ে হেসে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। বাইরে জঙ্গলে বাতাসের শব্দে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ বাইরে কিছু একটা পড়ার শব্দ হতেই আয়াত আঁতকে উঠল। সে মৃদু স্বরে ডাকলো, আরভান, আরভান, আপনি কি ঘুমিয়ে গেছেন? আচ্ছা, অ্যানাকোন্ডারা কি বিছানায় উঠতে পারে না? আরভান কোনো সাড়া দিল না। আয়াত কুঁকড়ে গিয়ে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ জানালার পাশে খসখস শব্দ হতেই আয়াত আর এক মুহূর্ত দেরি করল না। সে ছিটকে গিয়ে বিছানায় আরবানের পাশের ফাঁকা জায়গাটা দখল করে নিল। ভয়ে আরবানের পিঠের সাথে লেপ্টে মুখ গুজে দিল সে। আরবানের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে রইল। ওপাশে আরবান তখন নিজের কৌশলে সফল হয়ে অন্ধকারে নিঃশব্দে হাসছে। সে জানে এই বাঘিনীকে বশ করার জন্য একটু ভয়ের দরকার ছিল। আলতো করে পিছনের দিকে হাত বাড়িয়ে আয়াতকে নিজের সাথে আরো সেটে নিল। আপনার ছেলে আমার সব প্ল্যান শেষ করে দিল। জাস্ট সব শেষ। ক্ষিপ্ত হয়ে শাওরিয়ার ঘরের ভেতর পায়চারি করছে আর রাগে নিজের চুলগুলো মুচড়ে ধরছে। তার দু চোখে তখন ব্যর্থতার আগুন। সামনের সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছেন আরশাদ চৌধুরী। তার পাশে দাবার বোর্ড নিয়ে বসে আছেন বিশ্বস্ত সহযোগী মির্জা সাহেব। আরশাদ চৌধুরী দাবার ঘুঁটিতে গভীর মনোযোগ দিয়ে এক চাল চাললেন। চাচাজান, আমি আপনার সাথে কথা বলছি। আপনিই তো বলছিলেন আয়াতকে একা পেলে আমি তাকে নিজের সাথে নিয়ে যেতে পারবো। তাহলে আপনার ছেলে সেখানে হঠাৎ করে কিভাবে উদয় হলো?
আরশাদ চৌধুরী দাবার বোর্ডের দিকে তাকিয়েই নিষ্প্রিয় কণ্ঠে বললেন, তোমাকে আরবানের সামনে যেতে বারণ করেছিলাম, তারপরও তুমি নিজের বোকামিতে তার নজরে পড়লে। শাহরিয়ার আত্মবিশ্বাসের সাথে বলল, গাড়ি দেখেই আমি ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিলাম, সে আমাকে দেখেনি। আরশাদ চৌধুরীর ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। মূর্খ ছেলে, আমার ছেলেকে এক বিন্দু চেনার যোগ্যতা তোমার নেই। বাজ পাখির নজর যখন কিনা শিকারের ওপর পড়ে, তখন শিকার গর্তে ঢুকলেও নিস্তার পায় না। ও তোমাকে দেখেও না দেখার ভান করছে। একটু থেমে তিনি আবার বললেন, আয়াতের মধ্যে এমন কি আছে শাহরিয়ার, যার জন্য বাংলাদেশ থেকে সুদূর অস্ট্রেলিয়া পর্যন্ত হন্যে হয়ে ছুটে আসলে? শাহরিয়ার পাশের একটা চেয়ার টেনে বসে দীর্ঘশ্বাস ফেলল। জানি না, ও একটা নেশার মতো। জীবনে অনেক নারীর শরীর ছুঁয়েছি, কিন্তু ওকে দেখলে যে উন্মাদনা কাজ করে তার কারো মাঝে পাইনি। আরশাদ চৌধুরী শব্দ করে হাসলেন। রূপটাই এমন আগুনের মতো, কাছে গেলে ছাই হয়ে যেতে হয়। আজে বাজে কথা বাদ দিন, আপনি আগে বলুন আয়াতকে আমার কাছে এনে দেবেন কিনা। আমি যদি আয়াতকে আরবানের থেকে সরাতে চাই, তবে তাকে তোমার কাছে নয়, সোজা কবরে পাঠাবো। কারণ আরবানের জেদ সামলানো সহজ নয়। এত ক্ষমতা দিয়ে কি লাভ চাচা যান, যদি নিজের ছেলের কাছ থেকে একটা মেয়েকে কেড়ে নিতে না পারেন? শাহরিয়ারের তাচ্ছিল্য ভরা গলায় বলল। আরশাদ চৌধুরীর চোখের দৃষ্টি মুহূর্তেই হিমশীতল হয়ে গেল। তিনি উঠে দাঁড়িয়ে শাহরিয়ারের খুব কাছে গিয়ে নিচু স্বরে বললেন, আমার ছেলেকে চেনার ক্ষমতা তোমার 7 জন্মেও হবে না। তোমার জন্য ভালো হবে কালকের মধ্যে বাংলাদেশে ফিরে যাও, না হলে কখন কি হবে তা আমি নিজেও ঠেকাতে পারবো না। এক রহস্যময় প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। শাহরিয়ারের বিরক্তি তখন চরমে। ঠিক তখনই মির্জা সাহেব তার কৃত্রিম পা ওপর হাত বুলাতে বুলাতে বলল, শাহরিয়ার সাহেব, যার শান্ত আর নিপাট ভদ্রলোকের চেহারা দেখে আপনি তাকে সাধারণ মানুষ ভাবছেন, আসলে সে একজন ভয়ঙ্কর ধূর্ত ও কুটিল মস্তিষ্কের ব্যবসায়ী জানোয়ার। বাইরের পৃথিবীর কাছে সে একজন সাকসেসফুল বিজনেস আইকন, কিন্তু পর্দার আড়ালে সে এমন এক শিকারী যে নিজের হাত কোনোদিন রক্তে নোংরা করে না, বরং পরিস্থিতির এমন এক জাল বোনে যেখানে তার শত্রুরা নিজেই নিজেদের ধ্বংস ডেকে আনে। সে কোনো মানুষকে মারতে চাইলে নিজে অস্ত্র ধরে না, বরং ক্ষুধার্ত হিংস্র বন্য প্রাণীদের ব্যবহার করে। কেন জানেন? কারণ মানুষের জন্য আইন আছে, ফাঁসির দড়ি আছে, কিন্তু পশু পাখির জন্য কোনো আদালত নেই। আমার এই পাটা দেখছেন, এটাও আরবানের সেই ঠান্ডা মাথার নিষ্ঠুরতার উপহার। মির্জা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, একটা ডিল কনফার্ম করার নাম করে ও আমাকে এক নির্জন কুমিরের খামারে ডেকেছিল। ডিল পেপারে সই করার পর ওটা সোজাসুজি কুমিরের পালের মাঝখানে ফেলে দিয়ে খুব শান্ত গলায় বলেছিল, ডিলটা যদি আপনার কাছে এতটাই মূল্যবান হয় তবে ওটা নিয়ে আসুন, নয়তো ডিল বাতিল। কোটি টাকার লোকসানের ভয়ে আর আরবানের চোখের এই সম্মোহনী ভয়ের মুখে আমি নিরুপায় হয়ে কুমিরের মুখে পা দিয়েছিলাম। ডিলটা হয়েছিল ঠিকই, কিন্তু বিনিময়ে আমি আমার পাটা চিরতরে হারিয়েছি। এমন অনেক ব্যবসায়ী আছে যাদের সে অপছন্দ করত, তাদের সাথে ডিল করার ছলে সে কখনো গভীর সমুদ্রে হাঙরের মুখে ঠেলে দিয়েছে, তো কখনো গহীন অরণ্যের হিংস্র প্রাণীদের সামনে। দুনিয়ার চোখে সেগুলো কেবলই দুর্ঘটনা হিসেবে ফাইলে জমা হয়ে ডিসমিস হয়ে গেছে। তাই বলছি শাহরিয়ার সাহেব, আপনার জন্য ভালো হবে ওই মেয়েকে ভুলে যাওয়া। একটা সাধারণ ব্যবসায়িক ডিলের জন্য যে মানুষ এই মাত্রায় নৃশংসতা করতে পারে, তার ব্যক্তিগত পছন্দের নারীর গায়ে হাত দিলে সে আপনাকে দিয়ে কোনো পশুর ভোজ বানাবে, তা কি কল্পনা করতে পারছেন? কথাগুলো বলে মির্জা সাহেব তার কৃত্রিম পা টেনে টেনে ঘর থেকে বেরিয়ে গেল। শাহরিয়ারের একা ঘরে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, সবগুলো কাপুরুষ, এই আরফানকে তো আমি দেখে নেব। আর আয়াত, ওকে আমি নিয়েই যাব। ওর সাথে সংসার করা হোক বা না হোক, এক রাতের জন্য হলেও ওকে আমার শয্যাসঙ্গী আমি করবই। দেখি ওর স্বামী কত বড় জানোয়ার।
ভোরের স্নিগ্ধ আলো জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়েছে। পাখিদের কলকাকলিতে কাঠের বাড়িটা মুখরিত। বাইরে বৃদ্ধা মহিলাটি হয়তো পাখিদের খাবার দিচ্ছেন, আর নিজের মনেই মগ্ন হয়ে তাদের সাথে কথা বলছেন। পাখিদের কিচিরমিচির শব্দে আয়াতের ঘুম ভাঙল। গায়ের সেই লাল শাড়িটা কখন যে অবিন্যস্ত হয়ে আধখোলা হয়ে গেছে সে খেয়ালও নেই। আরবানের উদ্যমতপ্ত শরীরের উষ্ণতা নিজের উন্মুক্ত ত্বকে অনুভব করতেই আয়াতের সারা শরীরে এক পশলা বিদ্যুৎ বয়ে গেল। আরবানের বলিষ্ঠ দুই হাত তাকে কোনো দামি সম্পদের মতো আষ্টেপৃষ্ঠে আগলে রেখেছে। নিজের এমন অবস্থা বুঝতে পেরে লজ্জায় আয়াতের কান-মুখ লাল হয়ে গেল। সে আলতো করে নিজেকে ছাড়িয়ে উঠে বসতে চাইল, কিন্তু আরবানের বাঁধন যেন আরো শক্ত হলো। আয়াত থমকে গিয়ে ঘুমন্ত আরবানের মুখটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শান্ত, স্নিগ্ধ, অথচ কি এক প্রবল অভিজাত্য আর কর্তৃত্ব সেই চেহারায় মিশে আছে, যেন এক ঘুমন্ত সিংহ যে জেগে উঠলেই প্রলয় ঘটাবে। আয়াত আবারও আলতো করে আরভানের বুকের ওপর মাথা রাখল। আরভানের হৃৎপিণ্ডের প্রতিটি ধুকপুকনি সে কান পেতে শুনতে লাগলো। কেন যেন এই শক্ত বুকটা তাকে প্রচণ্ড টানে। এক অদ্ভুত অভয় আর নিরাপত্তার অনুভূতি দেয়, যা সে পৃথিবীর আর কোথাও পায়নি। হঠাৎ নজরে পড়ল আরভানের শার্টের বোতামের ফাঁক দিয়ে বুকের বাম পাশে এক গভীর কালো ক্ষতচিহ্ন। আয়াত কৌতূহলী হয়ে নিজের নরম আঙুল দিয়ে শার্টের কাপড়টা আরো একটু সরিয়ে সেখানে হাত বুলালো। এক অজানা ব্যথায় তার মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। আয়াতের মনে হলো এই মানুষটা যেন এক বিশাল সমুদ্র। ওপরটা শান্ত নীল দেখালেও গভীরে কত যে রহস্য আর ক্ষত লুকিয়ে আছে তার ইয়ত্তাও নেই। এই কয়দিনে সে বেশ বুঝতে পারছে আরবান শুধু বাইরে থেকেই কঠিন আচরণ করে, কিন্তু তার ভেতরে আয়াতের প্রতি এক গভীর ও পজেসিভ ভালোবাসা আছে, যা সে মুখ ফুটে বলতে পারে না। এই রহস্যময় আর ভয়ঙ্কর সুন্দর মানুষটাকে ভালো না বেসে থাকা কি কোনো নারীর পক্ষে সম্ভব? হয়তো না। হয়তো তাকে ভালোবাসাটা নিজের ধ্বংস ডেকে আনে। তবুও এই ধ্বংসের নেশাটাই যেন অনন্য। আয়াত আরবানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। নিজের অঘোষিত আশ্রয়টা সে আজ নতুন করে উপলব্ধি করল। ওপাশে বৃদ্ধা মহিলার হাঁটাচলার শব্দে সে সংবিত ফিরে পেল। বুঝতে পারল এবার তাদের এই নির্জন মায়া কাটিয়ে চিরচেনা কোলাহলে ফেরার পালা।